সময় দিয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জানবেন। আমাদের সাথে আরও থাকছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। ব্যারিস্টার রাশনা ইমাম, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন। আপনাকে স্বাগত জানাচ্ছি ইমাম। আমি একটু ডক্টর ইউসুফ আপনার কাছে সরাসরি চলে যেতে চাই। আপনার একটি বক্তব্যকে আমি একটু উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে এরকম যে আপনি গত বছরের নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে বলেছিলেন যুদ্ধটা এখনো চলছে। আমাদের প্রশ্ন, এই যুদ্ধের পক্ষ বিপক্ষ কারা? এই যুদ্ধে আপনার পক্ষটাই বা কি? আপনি কি পেতে চান বা কি হলে খুশি হবেন? ডক্টর আব্দুল্লাহ ইউসুফ। ধন্যবাদ খালেদ ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সাথে সাথে দর্শক যারা আছেন, আমার সহজ আলোচক যিনি আছেন, তাকেও সালাম জানিয়ে শুরু করছি। যুদ্ধটা এখনো চলছে, এটা দিয়ে আমি কি বলতে চেয়েছি, বা আমি এখানে পক্ষ বা প্রতিপক্ষ কারা, এটাই হচ্ছে আপনার প্রশ্ন। এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা সাধারণত যুদ্ধ বলতে বুঝে থাকি কনভেনশনাল ওয়ারফেয়ার, যেটাকে বলা হয়, মানে দুটো দেশের মধ্যে কমব্যাট ওয়ারফেয়ার, যেখানে ট্যাঙ্ক, গোলা বারুদ এসব নিয়ে যুদ্ধ হয়। কিন্তু যে জিনিসটা আমরা অনেকেই রিয়ালাইজ করি না, যে যুদ্ধের বিভিন্ন ধরন আছে, যেরকম কালচারাল ওয়ারফেয়ার হতে পারে, ইভেন আপনার মিডিয়া ওয়ার হতে পারে, তারপরে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার হতে পারে। তো আমরা যেটা দেখতে পেয়েছি অ্যাকচুয়ালি সেই আমাদের ৭১-এর পর থেকেই কন্টিনিউয়াসলি আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র ভারত, তারা বিভিন্ন রকমের আগ্রাসন আমাদের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে। কখনো কালচারাল অ্যাগ্রেশন, কখনো ইভেন ওয়াটার ওয়ার্স, পানি দিয়েও আমাদেরকে অনেক সময় তারা আগ্রাসী মনোভাব দেখিয়েছে। যেটা আমরা একটা জুলাই বিপ্লবের পরপরই যে বন্যাটা হয়ে গেল, সেটাতে আমরা দেখেছি কিভাবে পানিটাকেও তারা ব্যবহার করছে একটা যুদ্ধাস্ত্র হিসেবে। ঠিক একইভাবে যেটা হয় যে দেশের ভেতরে তারা তাদের একটা গ্রুপ, তাদের একটা ফলোয়ার বা তাদের একটা যেটাকে আমরা বাংলায় বলে থাকি তাদের সুবিধাভোগী কতগুলো গ্রুপ তারা তৈরি করে। তারা দেশের মধ্যে নানাভাবে যে শেপিং দি পাবলিক পারসেপশন, মানে মানুষের জনগণের মতামতকে কিভাবে করে একটা নির্দিষ্ট দেশের ফেভারে নিয়ে যাওয়া যায়, নিজের দেশের এগেনস্টে গিয়ে, এই ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে। এরপরে আমরা যেটা দেখতে পেলাম, ইভেন জুলাই বিপ্লবের পর থেকে যে মিডিয়া ওয়ার, তাদের বিভিন্ন নিউজ চ্যানেলগুলো যেভাবে করে বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করছে, ভুল তথ্য বা ডিসইনফরমেশন ডেলিবারেটলি সার্ভ করছে টু দি ওয়ার্ল্ড কমিউনিটি, আমাদেরকে নেগেটিভলি পোর্ট্রে করার জন্য টু দি ওয়ার্ল্ড কমিউনিটি। দিস আর সামথিং এগুলো এক ধরনের যুদ্ধ। তো আমরা এগুলোকে অনেক সময় সাধারণ মানুষ যারা আমরা জনতা, এটাকে ঠিক রিয়ালাইজ করি না। আমরা যুদ্ধ বলতেই ভাবি বোধহয় ট্যাঙ্ক আসলো, কিংবা জঙ্গি বিমান পাঠানো হলো, মিসাইল পাঠানো হলো, এটাই বোধহয় যুদ্ধ। কিন্তু ওই যুদ্ধটা কিন্তু হাল আমলে ওই যুদ্ধগুলো খুব কমই হয়ে থাকে। একটা দেশ কখনো অন্য একটা দেশকে যদি তারা ডুইং দেয়ার উইলস, যেটাকে বলা হয়, একটা আলটিমেট পারপাস অফ এনি ওয়ারফেয়ার ইজ টু ফোর্স দ্য আদার সাইড ডু আওয়ার উইল, আমরা যেটা চাই সেভাবে কাজ করানো। এটার জন্য তারা বিভিন্ন ধরনের পাওয়ার ইউজ করে থাকে। যেটাকে আমরা গতানুগতিক কমব্যাট ওয়ারফেয়ার বলে থাকি, সেটা হচ্ছে এক ধরনের হার্ড পাওয়ার। হার্ড পাওয়ারের মাধ্যমে যে শুধুমাত্র যুদ্ধ হয় তা না, অনেক সময় সফট পাওয়ারের মাধ্যমেই যুদ্ধ করা হয়। যেরকম আমরা ইভেন ইউক্রেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, রাশিয়ার এগেইনস্টে যে ইকোনমিক স্যাংশন দেওয়া হলো বা বিভিন্ন দেশের বিরুদ্ধে যে অর্থনৈতিক অবরোধ জারি করা হয়, এগুলো কিন্তু সফট পাওয়ার, বাট দিজ আর নো লেস পেইনফুল দ্যান দি হার্ড পাওয়ার। আমি সেই সেন্সেই বলছি যে কন্টিনিউয়াসলি আমরা একটা যুদ্ধ। আমি একটা প্রশ্ন শুধু করতে চাই, যে সেটা হচ্ছে যে কোল্ড ওয়ারের সময় আমরা মিডিয়া বা প্রপাগান্ডা ওয়ারটা আমরা সাংঘাতিক রকম দেখছি, কিন্তু তথ্য প্রযুক্তির এই বিস্তারের সময় আপনি একটা মিথ্যা তথ্য দিয়ে কিন্তু আসলে 10 সেকেন্ড সাস্টেন করতে পারবেন না, এবং সেই মিথ্যা তথ্য দিয়ে প্রপাগান্ডা ওয়ার করার সামর্থ্য এখন এই পৃথিবীর কারো নাই আসলে। আর আপনি যেটাকে সফট পাওয়ার বলতেছেন, যে ওই ইউক্রেনের স্যাংশনের ক্ষেত্রে, সেটা তো সফট না, মানে অর্থনৈতিক যুদ্ধই তো যুদ্ধ। আপনাকে স্যাংশন দিয়ে রাখা মানেই তো আপনাকে তো আর বোমা মেরা মারতে হবে না, স্যাংশন দিয়ে মারলেই তো আপনি মরে যাবেন আসলে, যদি আপনি এটা করেন। এটা তো আর সফট না। কিন্তু আপনি যদি মিডিয়া বা প্রপাগান্ডা ওয়ারটার কথা বলেন, সেই মিডিয়া বা প্রপাগান্ডা ওয়ারের তো কোনো গুরুত্ব আগে কতটুক ছিল আমি জানি না, গত 1 দশকে আর একেবারেই নাই। আমরা মানে আপনার এটা মনে হয় কিনা, মানে আমি আপনার সাথে, মানে আপনার কাছ থেকে আমি এটা পরীক্ষা করে, মানে আপনার কাছ থেকে আমি এটা শুনতে চেয়েছি যে ধরেন যে ইন্ডিয়ার কিছু মিডিয়া বাংলাদেশের নামে ক্রমাগত অপপ্রচার চালাইলো, কিন্তু সেইটা দিয়ে তারা কোনো একটি পয়েন্ট অর্জন করতে পারছে কিনা। কেন আমি এই কথা বলতেছি, যে বাংলাদেশের খবর নেয়ার জন্য ইন্ডিয়ার মিডিয়ার উপর ডিপেন্ড করবে এরকম একজন লোক পৃথিবীতে অবশিষ্ট নাই। আমি একটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একটা বিভাগের দায়িত্বে ছিলাম বলে আমি দায়িত্ব নিয়ে বলতেছি,
কেউ কোনোদিন ইন্ডিয়ার মিডিয়া থেকে বাংলাদেশের খবর নেয় না এখন আর। এইটা আপনার মনে হয় কিনা, মানে এইটা এটা আমরা একটা মানে জুজুর বিরুদ্ধে লড়াই করতেছি কিনা? ব্যাপারটা পুরোপুরি সেরকম না, কারণ আপনি যেটা বলছেন, ওয়েল, যে প্রোপাগান্ডাটা তারা মিডিয়ার মাধ্যমে ছড়াচ্ছে, এটা পলিসি মেকার যারা, তারা এটাকে কিভাবে নিচ্ছে? পলিসি মেকাররা ডেফিনেটলি দে হ্যাভ, তাদের অনেক রকমের টুলস আছে, মেকানিজম আছে, তারা এটাকে সেকেন্ড চেক, থার্ড চেক করে এটাকে কনফার্ম করতে পারে যে তথ্যটা কতটুকু সত্য বা মিথ্যা, এটাকে উদ্দেশ্য প্রণোদিত নাকি এর পেছনে কিছু সত্যতা আছে। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে শেপিং দি পাবলিক পারসেপশন, জনগণ এটাকে কিভাবে নিচ্ছে। এখন কলকাতাতে যখন একটা মিডিয়াতে কোন একটা নিউজ করা হয়, সেই নিউজ চ্যানেলটা রিচ কতটুকু, সেটা রিচটা হয়তো বাংলাদেশে নেই, সেটা হয়তো ইউএসএ তে বা অন্য কোনো দেশে, পাশ্চাত্যের কোনো দেশে বা অন্যান্য যে সমস্ত দেশ আমাদের ব্যাপারে ডিসিশন নিতে পারে, যারা আমাদেরকে ম্যাটার করে, তাদের কারো কাছে কিন্তু এটা রিচটা হয়তো নেই, বাট তার রিচটা আছে তার কমিউনিটির ভেতরে। ফলে পুরো একটা জনগোষ্ঠীর ভেতরে আপনি ডিসইনফরমেশন দিয়ে একটা জনগোষ্ঠীকে আরেকটা জনগোষ্ঠীর বিরুদ্ধে উস্কে দিচ্ছেন। দুটো পাশাপাশি রাষ্ট্রের ভিতরে যখন দুটো দেশের জনগণের ভিতরে এরকম একটা বিদ্বেষমূলক মনোভাব তৈরি হয়, ডেফিনেটলি ইন এ লং রান এটা আমাদেরকে এফেক্ট করে। কারণ পলিসি মেকাররাও কিন্তু পাবলিক পারসেপশন বা পাবলিক ওপিনিয়নটাকে অ্যাভয়েড করে কোনো পলিসি মেকিং করতে পারেন না, বিকজ দে ডু পলিটিক্স। তারা পলিটিক্স করতে হলে তাদেরকে অবশ্যই পাবলিক পারসেপশনটাকে আমলে নিতে হবে। সেই দিক থেকে আমি মনে করি যে এই যে ওয়ারফেয়ার গুলো, এগুলো কিন্তু অবশ্যই একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, এবং এটাকে কাউন্টার করার জন্য আপনি যেটা বলেন 1 মিনিটও এটাকে সার্ভাইভ করতে পারে না, এখানে একটা ডেফিনেটলি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর একটা বিরাট ভূমিকা আছে, যার মাধ্যমে আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে যাই সত্য মিথ্যে বলা হোক না কেন, এটাকে আমরা কাউন্টার চেক করার আরেকটা সুযোগ আমরা পেয়ে যাই। আপনার চ্যানেলটাও তেমনি একটা চ্যানেল, এবং এটা ডিপেন্ড করছে যে কোন চ্যানেলটা রিচ কতটুকু, তার ভিউয়ার্স কতটুকু। আর আজকাল যেহেতু মিডিয়াটা আমাদের সবার হাতের মুঠোয় চলে আসছে, সো ইটস ট্রু যে এটাকে এত সহজে কিন্তু গেলানো যায় না। কিন্তু আমার টার্গেট অডিয়েন্সকে, যদি কলকাতার ওই মিডিয়াটার যদি টার্গেট অডিয়েন্স কলকাতাবাসীরাই হয়, তাহলে তারা তো এটা দেখতে পাচ্ছে, আমি হয়তো দেখতে পাচ্ছি না, পাশ্চাত্যের কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু ওদের ওপিনিয়নটাতে ম্যাটার করে। আচ্ছা, আমার মনে হয় যে মিডিয়ার এই জায়গাটা নিয়ে, এই শক্তি বা শক্তির জায়গাটা নিয়ে আমরা একটু থিওরিটিক্যাল আলাপও আমরা অনেক সময় করতে পারি, কিন্তু কলকাতার ওই টার্গেট অডিয়েন্স আমার কাছে মনে হয়েছে যেসব বাংলাদেশিরা উত্তেজিত হবে এইসব খবরের মধ্যে, তারাই আসলে বেশি ছিল। কারণ আমরা যেহেতু মানে মানে ওদেরকে অনেক বেশি দেখছি, যে দেখাটা ওরা ডিজার্ভ করে না সেটা, যাই হোক। কিন্তু আমি সরকারের জায়গা থেকে আসি ডক্টর ইউসুফ, যে এই অন্তর্বর্তী সরকারের সময় আমরা মুখে অনেক বেশি ভারতের বিরোধিতা করতে শুনছি, ব্যবসা বাণিজ্যে কিন্তু আমরা দেখছি উল্টোটা অসহযোগিতা করতেছে ভারত সরকার। তারা পর্যটন ভিসা পর্যন্ত বন্ধ করে রাখছে। সেই জায়গায় ডক্টর ইউনূস সরকার যথাযথ জবাব দিতে পেরেছে কিনা, নাকি মুখে একরকম কথা বলতেছে, অন্যদিকে তারা আমরা দেখতেছি যে প্রথমায় সেই আদানির বিদ্যুতের টাকা পরিশোধ করলো, বলা হলো যে ইন্টারন্যাশনাল চুক্তি নাকি বাদ দেওয়া যায় না। ইন্টারন্যাশনাল চুক্তি হয়ই বাদ দেওয়ার জন্য, আমি 1 কোটি দেখাতে পারবো যে ইন্টারন্যাশনাল চুক্তি কেমনে বাদ দেয় এই সরকার। আমরা দেখতেছি যে একদিকে মানে ভারত ল্যান্ড বর্ডার দিয়ে আমাদের যাওয়া রপ্তানি করা এগুলি বন্ধ করতেছে, কিন্তু আমরা তাদের সাথে আম, ইলিশ কূটনীতি করতেছি, আমরা পুশিন দেখতেছি। সরকারের এই জায়গাটা আমি ঠিক বুঝি না, মানে মুখে যতটা ভারত বিরোধিতাটা করে, সেই একই রকমভাবে সেটা তার কূটনৈতিক আচরণে এটা অনুবাদ হয় কিনা, আপনি কিরকম দেখেন ডক্টর ইউসুফ? এখানে যে বিষয়টা আমি বুঝতে পারি সেটা হচ্ছে, আমরা পাবলিক যখন কোন একটা ওপিনিয়ন দেই, আমরা একটা ইম্পালসিভ, এটা একটা অনেকটা ইম্পালসিভ, আমরা আমাদের ইমোশন গাইডেড একটা রেসপন্স প্রতিটা জিনিসে থাকে। কিন্তু যখন যারা সরকার পরিচালনা করেন, যারা পলিসি মেকিং লেভেলে থাকেন, তাদেরকে যে কোনো একটা বক্তব্য, বিবৃতি বা যে কোনো অ্যাকশনে যেতে হলে তাদেরকে অনেকগুলো আসপেক্ট তাদেরকে চিন্তা করতে হয়। আমরা একটা বৃহত্তর বিশ্বে বসবাস করি, যেখানে ওভারঅল ভূ রাজনৈতিক রিয়ালিটিটা কিরকম, আমার একটা স্টেটমেন্ট বা আমার একটা পদক্ষেপ আমার অন্যান্য যে সমস্ত বন্ধু রাষ্ট্র আছে, আমাদের সহযোগী রাষ্ট্রগুলো কিভাবে নেবে, এটার ফার রিচিং ইম্প্যাক্টটা কি পড়তে পারে। আমার ধারণা এই জিনিসগুলো যারা পলিসি মেকিং লেভেলে থাকে, যারা রাষ্ট্র পরিচালনা করেন, স্টেট ক্রাফটের সঙ্গে যারা জড়িত, তাদেরকে এই জিনিসগুলো ভাবতে হয়, যেটা আমরা সাধারণ মানুষ অনেক সময় ভাবি না। তো এখানে যখন একটা ধরেন রাজনৈতিক সরকার থাকে, যাদের একটা জনপ্রিয়তার প্রশ্ন থাকে, তারা কিন্তু পাবলিক সেন্টিমেন্টটাকে খুব সিরিয়াসলি তারা আমলে নেয়। তারা যে কোনো একটা পদক্ষেপ নেওয়ার সময় চিন্তা করে যে এর পসিবল রিপারকেশন পাবলিক সাইড থেকে কি হতে পারে। যেই দায়বদ্ধতাটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের কখনোই থাকে না। সো আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো পদক্ষেপ বা পলিসি হয়তোবা এটা কতটুকু জনপ্রিয় বা অজনপ্রিয় হবে সেটা বিবেচনায় না রেখে, তার হয়তো বৃহত্তর ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এটা ফার রিচিং ইম্প্যাক্ট আমাদের সঙ্গে অন্যান্য দেশের রিলেশনটাকে কতটা এফেক্ট করবে সেই দৃষ্টি